নাকি? আচ্ছা হতেও পারে। আচ্ছা এরপরে এবার শুনুন, পূর্ণ কম্পন ভালো করে বুঝবে। মনে করো কম্পনরত কোনো কণা, ধরো এখানে এ কণা ছিল, কম্পনরত কোনো কণা তার গতিপথের কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই একই বিন্দুতে ফিরে এলে সেটাকে আমরা কি বলবো? পূর্ণ কম্পন। ভালো করে শুনবো, কম্পনরত কোনো কণা, ধরো কণা কাঁপছে, কণা কাঁপছে, তাহলে যদি কাঁপে তাহলে একবার উপরে যাবে একবার নিচে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ধরো এই জায়গা থেকে শুরু করছে হয়েছে, তাহলে এটা একটা লেয়ার ছিল, নির্দিষ্ট লাইন ছিল, সেই লাইনে যখন আবার ফিরে এলো সেটাকে আমরা কি বলবো? একটা পূর্ণ কম্পন, একটা পূর্ণ কম্পন। ঠিক। আচ্ছা এবার হচ্ছে বিস্তার। কম্পনশীল কোনো কণার সাম্যাবস্থা থেকে কণাটির সর্বোচ্চ সরণকে বিস্তার বলা হয়। মানে কম্পন ধরো এ বিন্দু থেকে একটা পূর্ণ কম্পন গতিকে বি বিন্দুতে পৌঁছাবে, এটাকে আমরা কি বলবো? কণাটির সরণ। আচ্ছা বিস্তার, সরি বিস্তার। এবার যদি পর্যায়কাল, আচ্ছা পর্যায়কাল মানে কাল মানে কি? সময় কি বলা হচ্ছে, তাই তো? তাহলে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে একটা কম্পন করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? পর্যায়কাল। চলো বলুন তো, শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ বাস, চলো শেষ। এটা একটু বেশি মোটা, সব পাতলা দিতে হবে। না কোনো আমার কোনো দরকার নেই। 10 টাকা করে 10 টাকা করে দেয় না, তোর সেট দেখাচ্ছে, আমি দেখেছি তোমারটা দিতাম সেট দেখাচ্ছে, অনেকগুলো থাকে। আচ্ছা পর্যায়কাল কি বললাম? কম্পনশীল কণা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে বলবো কি? পর্যায়কাল। আচ্ছা পূর্ণ দোলন মানে কি? কণাটা এর ধরো পেন্ডুলাম যেটা হয়, পেন্ডুলাম কি করে? এইভাবে দোলে। পেন্ডুলাম কি? হ্যাঁ পেন্ডুলাম কি? ওই সব দেখা যাবে, সেটা তো পেন্ডুলাম। তাহলে মনে করো পেন্ডুলাম এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বি বিন্দুতে পৌঁছালো, তাহলে এ থেকে শুরু করে বি তে পৌঁছে আবার যখন এতে পৌঁছালো, তাহলে একটা সম্পূর্ণ যাত্রাপথ কমপ্লিট হবে। এটাকে আমরা কি বলবো? না না হ্যাঁ এটাকে বলবো কম্পন। কোনটা বলবো? কম্পন। এই কম্পন কমপ্লিট করতে যে সময় লাগে সেটা কি হচ্ছে? এগুলো পর্যায়কাল। এরপরে চলে আসে কম্পাঙ্ক। বলছে কি কম্পাঙ্ক মানে সেকেন্ডের কথা আছে। তাহলে মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে একটা পূর্ণ কম্পন কমপ্লিট হয়। পেন্ডুলামের ক্ষেত্রে এ থেকে বি তে গিয়ে কতটা কমপ্লিট হয়? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে কোশ্চেনে বলেছে কি 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয় সেটাকে আমরা কি বলবো? তার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে এ থেকে বি তে গিয়ে যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে কতটা পথ সে অতিক্রম করবে? তার পর্যায়কালে কতটা পথ অতিক্রম করবে? হাফ না টোটাল? একবার গেল তাহলে তো নিজের জায়গাতে ফিরে আসেনি, তাহলে অর্ধেক। তাহলে এর কম্পাঙ্ক কত হবে? 0.5। স্যার তাহলে অন্যভাবে এটা হাফ আসে দিক করে খাবে দিয়ে আবার যায় আর 5 সেকেন্ডে ডাইরেক্ট চলে না। হ্যাঁ কি স্যার কি বলি তো স্যার, মানে পেন্ডুলাম এখানে যে মাঝপথে থেমে যায়, মাঝপথে আমরা মানে পেন্ডুলাম থাকে তো মাঝপথে যখন মানে করি অফ থাকে, তো মাঝপথে যখন শুরু করে তাহলে সেটা মানে যে যাত্রাপথ সেটা মাঝপথেই শুরু, মানে মাঝপথে শুরু করছে, এতে শুরু করেছে সেটা মাঝপথে শুরু করে কি করছে, যেখান থেকে শুরু করো সেখানে এসে থামবে। হ্যাঁ একটা মাসটা 11টা না না আমি তো এ থেকে শুরু করেছি, মাঝখানে শুরু করলো অসুবিধা। আচ্ছা তাহলে কম্পাঙ্ক কি বললাম? কম্পনশীল কোনো কণা যদি 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন কমপ্লিট করবে সেটাকে আমরা তার কি বলবো? কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যদি 10 বার পূর্ণ দোলন কমপ্লিট করে তাহলে কি বলবো সেটা? কম্পাঙ্ক কত? 10। ঠিক আছে। আচ্ছা এবার 10 এর পরে আছে 10 হচ্ছে 1 সেকেন্ডে কমপ্লিট করলো 10টা পূর্ণ দোলন। আচ্ছা তাহলে এখানে একটা নাম্বার দেওয়া আছে, বলছে 1 সেকেন্ড সময় কণার পূর্ণ দোলন হয় 1/t। সুতরাং কম্পাঙ্ক n = 1/t। এটা কি বলে? হার্টজ বলা হয়। হার্টজ এইচ জে। আমরা 20 এর নিচে লিখতে পারি না, আর ওইদিকে 20000 এইচ জে করতে পারি। ঠিক তার নিচে তাহলে শব্দ 15,000 আচ্ছা শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন আছে কি নেই?
আচ্ছা বড় বড় অফিস অথবা স্কুলেও থাকতে পারে, দেখো যে কাঁচের ঘর করা থাকে, আমাদের কাজগুলোর এ বললেও শুনবে সেটা হবে না। কিছু কিছু অফিস থাকে দেখবা কাঁচের ঘর থাকে, পেছনে এসি লাগানো থাকে, দেখবা যে ভেতরে ফ্যান চলে, লোকজন কথাবার্তা বলে কিন্তু বাইরে থেকে শোনা যায় না। আর বাইরের লোকজন চিল্লামিল্লি করে ও স্যার ও স্যার, যে চোখ দিয়ে না দেখে তাহলে সাড়া দেয়, আমি মানে কি শুনতে পাচ্ছি। এটা কেন হয়? কারো ওই মাধ্যম দিয়ে কি সাউন্ড যেতে পারে না, ঠিক আছে? গাড়িতেও হয়। হ্যাঁ গাড়িতেও হয়, ঠিক আছে। আমার কাছে কেন যাচ্ছে না, গাড়িতে বলবো। গাড়িতে হয়, যে কোনো এসইউভি গাড়িতেও হয়, ঠিক আছে। এসি না চালানো থাকলো তো এমনি কাজ না মার্সিডিজ মার্সিডিজ ছোট করে একটা সিগন্যাল আছে 10 টাকা বলে দেয়, দুটো করে ভুল করে চালাচ্ছে ড্রাইভার। তাই? আচ্ছা যাই হোক, তাহলে কি ব্যাপারটা হচ্ছে কি বলতো, যদি কোনো মাধ্যম না থাকে তাহলে আচ্ছা আমি একটা ছোট উদাহরণ দিই। দেখো আমাদের আশেপাশে এখান থেকে মোটামুটি ওই 15 কোটি কিলোমিটার মতো দূরে, আচ্ছা 15,000 কোটি কিলোমিটার দূরে দুমদারাক্কা আওয়াজ, বোম ফাটছে, তাও আমরা শুনতে পাচ্ছি। সূর্যের মধ্যে তো তোমরা পরমাণু বোমার নাম শুনেছো? ওরকম বড় 1000 গুণ বড় বড় পরমাণু বোমা সূর্যের মধ্যে ফাটছে, কিন্তু তার জন্য সাউন্ড তৈরি হচ্ছে, তো সাউন্ড কি আমরা শুনতে পাচ্ছি না আমরা বায়ু শুনবো, কারণ সূর্য থেকে পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম নেই, বায়ু শুনবো, ঠিক। তাই জন্য অনেক কিছু গরম পড়ে। আচ্ছা এই জন্য বাচ্চারা যখন চাঁদ মামা বলে ডাকে আসে না, আরে চলে আসছে পৃথিবী থেকে চাঁদের মাঝখানে বায়ু শুনবো। আর এটা হচ্ছে কম্পন। আচ্ছা কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি পর্যায়িত গতি যদি হয়ে গেছে, আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা তাহলে কম্পন হওয়ার জন্য মানে সাউন্ড শোনার জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যম কত প্রকার হতে পারে? কঠিন, তরল, গ্যাসীয়, 3 প্রকার মাধ্যম। থেকে ভালো কঠিন তারপর তরল তারপর গ্যাসীয়। আচ্ছা আচ্ছা এরপরে চলেছে গতিভবন, যেটা একটু আগে বলে দিয়েছি। আচ্ছা বিস্ফোরণ হয়ে গেছে। আচ্ছা তনু ভবন, ঠিক। বিস্ফোরণ প্র্যাকটিক্যাল দেখাও। হ্যাঁ বিস্ফোরণ প্র্যাকটিক্যাল। বিস্ফোরণ প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কেন শুয়ে পড়ে গেলে সোডিয়াম সোডিয়াম হ্যাঁ সোডিয়াম ওটাও তো বিস্ফোরণ। হ্যাঁ সোডিয়াম প্রায় সেই আছে। ওই তো আর আচ্ছা পেজ নাম্বার 156 বার করো। আপনি বলতে বার করেছো? যে কোনো বইতে আছে। দেখো যে একদম নিচের দিকে ছবি দেওয়া আছে, এই যে এই ছবিটা। ওই ছবি দেখাও। হ্যাঁ পেয়েছি। দেখেছো? দেখো যে প্রথম ছবিতে এগুলো যে বাতাসের কণা, দেখো সুন্দর স্থিরভাবে ছিল, বাতাসের লেয়ারগুলো স্থিরভাবে আছে। দ্বিতীয় ছবিতে দেখো একটু ইয়েটা নড়েছে, মানে হচ্ছে সুর সহকারে নড়েছে। দেখো যে বাতাসের জায়গায় এক জায়গায় জমাট বেঁধে গেছে, এক জায়গায় খালি হয়ে গেছে, তাই তো? তাহলে জমাট যেখানে বাতাস সেখানে আমরা কি বলবো? ঘনীভবন। তারপরের ছবিতে দেখো যেখানে জমাট বেঁধেছিল সেখানে আবার খালি হয়ে গেছে, তার সামনের এলাকায় জমাট বেঁধে গেছে, তাই তো? তাহলে যেখানে জমাট বেঁধলো সেখানে বলবো ঘনীভবন, আর যেখানে জমাট বেঁধে ছিল কিন্তু খালি হয়ে গেল সেটাকে আমরা বলবো তনুভবন। মানে ছবিটায় 3টে ছবি তো আছে, আমি এটা লিখে দেখাচ্ছি। আচ্ছা দেখো সুর শলাকা যখন স্থির থাকে তখন দেখো বাতাসের যে লেয়ারগুলো আছে সব ঠিকঠাক আছে। এখন মনে করো সুর শলাকায় দুটো করে বাড়ি দেওয়া হবে, তাহলে কি হবে? সুর শলাকার কাছের যে বায়ুগুলো সেগুলো কম্পনের জন্য কি হবে? সংকুচিত হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলবো? ঘনীভবন। আর এখানকার বাতাস ঠিকই আছে, এখন কি কি জায়গায় দাঁড়িয়ে থাকবে না এগিয়ে যাবে? এগিয়ে যাবে। তাই যে পরে চলতে যাবে, এগিয়ে যেই চলে গেল এই জায়গাটা আবার কি হয়ে গেল? নর্মাল হয়ে গেল। আর এই জায়গাটা আবার কাছাকাছি চলে এলো। যেখানে লেয়ারগুলো কাছাকাছি চলে আসে সেখানে আমরা কি বলি? ঘনীভবন। আর যখন ঘনীভবন মানে কোনো একটা অংশের ঘনীভবন ছিল কিন্তু পরবর্তীতে আবার লেয়ারগুলো পুনরায় নর্মাল হয়ে গেল, আবার প্রসারিত হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো? তনুভবন। হচ্ছে ধরো সাধারণ বাতাস আছে, লেয়ার আছে, সব ঠান্ডা, শান্ত, তুমি চিৎকার করলে। এখন প্রশ্ন হচ্ছে তুমি চিৎকার করার সময় যখন প্রাথমিকভাবে বাতাস সংকুচিত ছিল না, সেই বাতাসকে কি আমি তনুভবন বলবো? উত্তর হচ্ছে না, আগে ঘনীভবন হবে তারপরে তনুভবন হবে। ঘনীভবন ছাড়া কিন্তু তনুভবন হবে না। আচ্ছা এরপরে আসবো তরঙ্গের কথা। তরঙ্গ তো
চলো দিকে চলো ঘুরে আসি। না না ওই দিদিতে সে কে রে সেই ঢিল ছুঁড়ে মারে না লাফাতে লাফাতে চলে যায় বাড়ি কে একটা বলে এই দিকটা একেবারে মারতে হয়। যাই হোক কে বলো তো যে আগে আমার ভয় কি মারছি মারা জানতে ব্যাঙাচি 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 তুমি লাভ মারো শুনছে ব্যাঙাচি ব্যাঙাচি সব আমার কাছে অলরেডি আছে বলো ব্যাঙাজি শট বলে এটা মেরে দেখো হোক। ব্যাঙাজি শট তুমি দিকে থেকে মেরে আসো ঠিক আচ্ছা ঠিক আছে তোমার ফোনটা দাও আর পাসওয়ার্ডগুলো বলে দিও। ভিডিও ভিডিও ফোনটা আবার বলতে হয় না কোনটা ছেড়ে বাড়ি কোনটা ভালো আছে পাসওয়ার্ড ছাড়াই ক্যামেরা আচ্ছা তো ঠিক তোমার ফোনের পাসওয়ার্ড ছাড়াই ফোনটা ভালো হয় টপকা হবে। এরকম হবে। বাজারে কইছি আমি আচ্ছা বলে এরপর যদি একটা জলাশয় হয় আচ্ছা একটা টোটাল জলাশয় ধরে নিলাম সেই জলাশয়ের মাঝখানে যদি আমি ঢিল ছুঁড়ে দিই তাহলে এখান থেকে তরঙ্গ সৃষ্টি হবে ধীরে ধীরে তরঙ্গটা কি সামনে দিকে এগিয়ে যাবে না এগিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে কি তরঙ্গ স্থির থাকে না অগ্রসর হয় তরঙ্গ অগ্রসর হতে পারে জায়গায় স্থির থাকে না ঠিক আছে আচ্ছা এরপরে চলে যে স্থিতিস্থাপক তরঙ্গ ব্যাপারটা হচ্ছে কি কোন স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে যদি তরঙ্গ যেতে শুরু করে দেয় সেটাকে আমরা কি বলবো স্থিতিস্থাপক তরঙ্গ আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ তাহলে এক ধরনের কি যান্ত্রিক তরঙ্গ দুই ধরনের হয় তির্যক আর অনুদৈর্ঘ্য তির্যক আর অনুদৈর্ঘ্য আচ্ছা তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখো পেজ নাম্বার 157 নিচে থেকে ছবি দেওয়া আছে দেখো একটা দেওয়ালে একটা হুক বাঁধিয়ে দড়ি বাঁধিয়েছে দড়িটাকে দেখো সুন্দর করে নড়াচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো লেখা আছে একদম নিচে থেকে মোটা কালিতে তো একটা কথা লেখা আছে মাধ্যমের কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে তরঙ্গ সমকোণে গতিশীল এই ধরনের তরঙ্গগুলোকে তির্যক তরঙ্গ মানে যেটা লেখা আছে এটা লেখাই না একদম সঠিক বলো কি লেখা আছে বলো কোনো তরঙ্গের গতিপথের মাধ্যমে কণাগুলি কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্ব হলো তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। ঠিক ঠিক ঠিক। আচ্ছা দেখো এখানে তরঙ্গটা যদি আমি একটা দড়ি ঝুলিয়ে নাড়া দিই তাহলে কি হবে তরঙ্গ দড়িটা উপর নিচ করবে চাপের মতো হয়ে যাবে অনেকটা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি এই অংশটা একবার উপরে যাবে একবার নিচে আসবে না অংশটা একবার উপরে আসবে একবার নিচে যাবে কিন্তু তরঙ্গটা এভাবে কোন দিকে সামনের দিকে এগিয়ে যাবে তাই তো তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাবে প্রশ্ন হচ্ছে তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে হয়েছে দড়িটা নড়াচড়ার অভিমুখ কত ডিগ্রি কোণে তাহলে 90 ডিগ্রি কোণে এগুলোকে আমরা কি বলবো তির্যক তরঙ্গ এগুলোকে আমরা কি বলবো তির্যক তরঙ্গ কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কি হয় পাটা দোনে স্প্রিং ঝোলানো আছে স্প্রিং ঝোলানো থাকলে কি হয় স্প্রিং ঝোলানো থাকলে কি হবে ওরা তো গল্প করতে এসে তুমি কি করবে বলো প্রসারণ হয় তুমি যদি গল্প করতে হ্যাঁ তোমরা একটু পিছনে চলে যাও না এই যে পারমিতা চুকি সেইটা চুপচাপ আছে তোমরা দুজন একটু পিছিয়ে যাও তুমি যাবা যাও পিছনে তিনজন হেলান দিয়ে কিন্তু যাই গল্প করবে আর জলে বোতল দিয়ে দিই সুন্দর জল সব না না জামা মুড়ি চানাচুরের ব্যবস্থাটা দাদা অবশ্যই অবশ্যই এই তো ওদিকে তো খালি করে আমরা দিতে হবে কি হয়েছে ওই জন্য খাবারটা খেতে আমরা তো অঙ্কর বেলাতে একটাও বলো না দিলাম বলছে আমরা করেছি পড়াইনি কথা ছিল আমি বলছি না ক্যান সে কথা কি বলবো ও না আচ্ছা এরপরে আমার না তোমার মুখ হা করলে আমি শুধু খাবো আমার রোজ বুঝতে বলে খাও খাও বলে তাই কি করে হবে? দেখো স্বপ্নে তোমরাই স্বপ্নে দেখো তোমাকে ছাত্র পেলে তোমাকে কে দিতে 158 চাটনি গুলো হাড়গুলো 158 কথা বলো ছাত্রী নিয়ে পড়িস না সেটা অন্য কোনো ব্যক্তি বলবে না। আচ্ছা 158 কথা দেখো স্প্রিং এর ছবি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা স্প্রিং এর ছবি এখানে দেখালে তোমরা বুঝতে পারবে না ওটা দেখাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে বুঝতে পারবো না দেখো ও তো তোমার কাছে স্প্রিং আচ্ছা আছে বুঝতে পারবো না পারবো তুমি এটা তো দেখাও পারবো পারবো তুমি এটা দেখাও দাদা বুঝতে পারবো না পারবো? ছবিতে ভালো আছে ছবি দেখে আচ্ছা ভালো করে দেখো ছবিতে এই দেখো ছবিতে দেখো স্প্রিংটা একদম উপরের দিকে দেখো সংকোচন প্রসারণ বলে দেখো লেখা আছে পাশে দেখো স্প্রিং যখন এক জায়গা থেকে উপর নিচে করা হবে জায়গায় জায়গায় দেখো সংকুচিত হয়ে যায় জায়গায় জায়গায় কি হয়ে যায় প্রসারিত হয়ে যায় এখন কথা বলো তো স্প্রিং এর সংকোচন প্রসারণ দেখো উপর নিচে হচ্ছে স্প্রিং এর সংকোচন প্রসারণ
উপর নিচে হচ্ছে, মানে মাধ্যমিক কণাগুলো উপর নিচে হচ্ছে, অন্যদিকে তরঙ্গ তো উপর নিচেই যাচ্ছে, তাই তো? তার আগেরটাই কি হচ্ছে, তরঙ্গ সামনে যাচ্ছিল কিন্তু মাধ্যমিক কণাগুলো উপর নিচে হচ্ছিল। অ্যাঙ্গেল কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। এখন মাধ্যমের কণা উপর নিচে যাচ্ছে এবং কম্পন উপর নিচে যাচ্ছে, একই দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে ডিগ্রি কত হবে? 180 ডিগ্রি। এক্ষেত্রে বলছে কি, উৎপন্ন তরঙ্গটির গতির অভিমুখ এবং কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে সমান্তরালে এই ধরনের তরঙ্গগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আগেরটা কেমন তরঙ্গ ছিল? তির্যক ছিল। আগেরটা কি ছিল? তির্যক। এক্ষেত্রে কি হলো? অনুদৈর্ঘ্য। এখানে দেখো মোটা কালিতে যে লাইনগুলো লেখা আছে দাগিয়ে রাখো। তোমার বই দাগাতে পারবো না, মানে নিজের বই বার করে রাখো। আমার নিজের বই নেই, আমি কি করি? হ্যাঁ, দাও। আর টাকা বলো এই বক্সটা তো হ্যাঁ, দেখো মোটা কালিতে একটা লাইন লেখা আছে না? ও তো তুমি আনতে পারতো স্প্রিংটা, আমরা ঠিক বুঝতে পারতাম। বুঝতে পারবে। বোঝা যায় না, এত স্পিডে জিনিসপত্র হয় এত বোঝা যায় না। এই জিনিসগুলো ক্যামেরা আবিষ্কারের পরে আবিষ্কৃত হয়েছিল। ও এটাই তোমার ক্যামেরা আবিষ্কার, মানে ক্যামেরাটা আছে। পুরো স্লো মোশনে করে সব দেখতে। আচ্ছা, তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি। 1 লাখ টাকা পরের বছর নয় তো পরের বছর। 30 Pro Max। পরের বছর নয় তারপর বছর। আরে এই জন্য হবে। পরের বছর মানে 3-4 বছর আসছে জন্ম আবার হবে। আর বড় আবার হবে না, বলে আস্তে আস্তে হবে। আবার হবে মানে আবার হবে। আচ্ছা শোনো, আবার হবে কেন এই জন্য কোথায় হবে? হ্যাঁ। আরে বলছিস না দাদা প্রজেক্টটা কিনে নিয়ে একটা কারণ আমি বুঝতে পেরেছি। বিস্তারে চলে আসে এই কথা না। তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি বিস্তার। বিস্তার কি বলছে? কম্পনশীল কোন কণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরল তরঙ্গের বিস্তার করে। মানে মনে করো আমাদের শিব মন্দিরে বক্স বাজছে, ভালো কথা, কম্পনা নিজের বাড়ি থেকে শুনতে পেলো কিন্তু কম্পনার পাশের পেছনের বাড়ির লোক শুনতে পেলো। এর মানে কি? না, এর মানে হচ্ছে যে কম্পনের বিস্তার শুনে, এর মানে হচ্ছে মানে সাউন্ডটা বিস্তার করছে কম্পনার বাড়ি পর্যন্ত, তার পরের বাড়ি পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, মানে যেমন একটা ধরো এরকম, ধরো একটা ঘর আছে, ঘর পাশে একটা ঘর আছে, ক্লাসরুম বাদ দিল, ক্লাসরুম হচ্ছে, তাহলে এইখানে কোনো ব্যক্তি চিল্লালো, প্রথমবার এখানে কোনো ব্যক্তি জোরে করে চিৎকার করলো, এইখানে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে চাকরি করার একটা ব্যক্তি শুনতে পেল, কিন্তু দ্বিতীয়বার আস্তে করে চিৎকার করলো, এখানে থাকা ব্যক্তি সেটা শুনতে পারলো। এর মানে কি? ব্যক্তি না মহিলা এই পয়েন্টটা বিস্তার অর্থ মানে যেমন হচ্ছে অনেকের হেডফোন না থাকলে কানের করে এনে সাউন্ড শুনে, তাই না? বলা, ভয়েস মেসেজ বলা, কানের করে উদাহরণ সহ দাদা, বলবো। বল একটা উদাহরণ দেবো সঙ্গে সঙ্গে। ওইটা ওই পয়েন্টটা হচ্ছে আমরা আর ওইটা সুইচ সুইচ আছে। চিল্লানা গিয়ে আমাদের ছেড়ে দিচ্ছিল। আচ্ছা, এরপর আদিত্য এরপরে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে দেখো সুন্দর একটা তরঙ্গের ছবি দেওয়া আছে, দেখো সুন্দর একটা তরঙ্গের ছবি বইতে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া দেখো প্রথমে বলছে পি বিন্দু থেকে তরঙ্গ চলা শুরু করেছে, কিউ বিন্দু থেকে শেষ হয়েছে। পি বিন্দু থেকে তরঙ্গ চলা শুরু করেছে আর কিউ বিন্দু থেকে শেষ হয়েছে। তাহলে একটা কথা বলো তো, পি বিন্দু থেকে তরঙ্গ চলা শুরু করলো আর একটা পূর্ণ তরঙ্গ শেষ করলো কোথায় গিয়ে? এখানে পি বিন্দুতে। পি বিন্দুতে শেষ করলো, তাহলে এইখান থেকে এই পুরোটাকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। ওটা আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য একটা সুন্দর নাম জানা হচ্ছে ল্যামডা। এর নাম কি? ল্যামডা। তোমরা এরকম ভাবে দিতে পারো ল্যামডা। এটা উল্টো ওয়াই, হ্যাঁ হ্যাঁ, উল্টো ওয়াই। চিত্র 7.15 এবং উপর দিকে দেওয়া আছে। ল্যাংচা না ল্যামডা, ল্যাংচা। বলে জ্ঞানটা আচ্ছা, এবার এই আসতে ভালো করে শোনো, এই শোনো, দেখো আমরা তরঙ্গটা ধরেছিলাম পি বিন্দু থেকে না, ভালো করে শুনবা। যদি তরঙ্গটা আমি ধরতাম এই শীর্ষ বিন্দু থেকে, তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে শুরু হয়ে তরঙ্গটা শেষ হতো কোন জায়গায়? এই শীর্ষ বিন্দু থেকে। তাহলে সেক্ষেত্রে ল্যামডার মান কিন্তু এইখান থেকে এতটা হিসাব করতে হতো, এটা কিন্তু তরঙ্গ। আচ্ছা, এবার প্রশ্ন যে তরঙ্গ তো আমাদের উপর নিচে হয় না, তরঙ্গ তো উপর নিচে হয়, তাহলে যখন উপরে বসেছে একটা শীর্ষ বিন্দুতে বসেছে, এটাকে বলবো তরঙ্গ শীর্ষ, বলবো কি তরঙ্গ শীর্ষ। এবং যখন নিচে চলে আসছে, নিচে কি থাকে? নিচে হচ্ছে পাদদেশ বলে, তাহলে পাদ, তরঙ্গ পাদ, ঠিক আছে? আচ্ছা, এর পর্যায়গত তোমরা জানো, মনে করো একটা পূর্ণ কম্পাঙ্ক শেষ হতে যত টাইম লাগে সেটাকে আমরা কি বলবো? পর্যায়কাল। আচ্ছা, কম্পাঙ্ক একটা সেকেন্ডে যতগুলো পর্যায়কাল কমপ্লিট হয় সেটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। ঠিক আছে। তরঙ্গের বেগ, আচ্ছা এটা ভালো প্রশ্ন দিয়েছে।
বলছি একক সময়ে তরঙ্গ যত দূরে যেতে পারে সেটাকে আমরা বলবো কি তরঙ্গের বেগ। আচ্ছা তরঙ্গের বেগ মানে এইভাবে মনে করো বাতাস, আচ্ছা তরঙ্গের বেগ মাধ্যমের উপর নির্ভর করে আজকে কি বললো যে সব থেকে ভালো তরঙ্গ যেতে পারে কিসের মাধ্যমে, কঠিন মাধ্যমে, তারপরে তরলে, তারপরে গ্যাসীয়। ব্যাপারটা হচ্ছে যে এটা টেস্টও করা হয়েছিল 100 মিটার একটা পাইপ নিয়ে টেস্ট করা হয়েছিল। তো ব্যাপারটা আমরা যদি এখানে চিলে ওটা ভালো শুনতে পারবে এটা বলছে কি বলবা? আমি একটা সেন্টেন্স বলছি কি গো? আমরা এখানে ভালো হয়েছিল এই দেওয়ালটা করে ভালো হচ্ছে এমনি কথা বলে সাউন্ড হচ্ছে আরে আগের দিন শোনো, আগের দিন আমি হচ্ছে রাত্রি তখন ছাড়ে তেল লেগে বাইরে বাইরে এই শোনো রাত্রি তখন বেরোলে তো মারো ছাড়ে দিই এই গানটা চলো 10:30 পড়েছি কাজ তাহলে আর পড়বো না। দাদা দাদাই চাপ দাদাই চাপ ওরা তালা খুলে দেবো 10:30টার সময় আমি নিচে রান্নাঘরে খেতে গেছি লাইট জ্বলে, লাইট দিয়ে খাচ্ছি, হঠাৎ করে দেখি জানলার ঘরে দেখি কে এসে ঢুকছে ফিস করে। হঠাৎ করে আমি তালাটা অফ করে দিলাম তালা খুলে দিলাম আমি কেন? এখন তোমাকে সুন্দর দেখাচ্ছি বলছি তো তোমার কথা বলছি। বলছি, কেউ নেই বাড়িতে, জানলার ঘরে আওয়াজ আসছে, ওরা এরকম মরে গেল দিকে সব ম্যানেজ করে নেবো। আমি খাবো না আওয়াজ শুনবো, তারপরে ভালো করে শুনলাম কি বলছে। কেড়ে ব্যাপারটা হচ্ছে কি বলতো, অনেকদিন ধরে মানে সাউন্ড কমে গেছে গলাটা আর কি, ওই জন্য জানলার ঘুরেছে, আমাকে শোনাতে হতো কথাগুলো, তখন ওই জানলার ঘুরেছে বলছে কি অবস্থা, কি বলছে বলছে যা বলে তাই বলছে, আমি বেশি আচ্ছা এরপরে আচ্ছা কতগুলো নাম মুখস্থ রাখতে হবে। যেমন সবার প্রথমে তরঙ্গের দৈর্ঘ্যের কথা না, আচ্ছা দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থের জন্য আমরা ছোট হাতের এল ইউজ করতাম, এখন যেহেতু এটা আমরা ভৌতবিজ্ঞান পড়ছি তাই লেন্থকে আমরা এখন কি বলবো ল্যামডা, ল্যামডা 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 কম্পাউন্ড কথা না, এই কম্পাঙ্ককে n দিয়ে প্রকাশ করা হয়, তরঙ্গের বেগ ভেলোসিটিকে v দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার প্রশ্ন যে তরঙ্গের বেগের সঙ্গে তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি? ভালো করে শুনবা। তরঙ্গের বেগ তাহলে ভেলোসিটি মানে বেগ, এগুলোতে পরে অঙ্ক আছে শুনুন। ভেলোসিটি মানে বেগ, বেগের সঙ্গে কম্পাঙ্ক এবং ল্যামডা এর মধ্যে মানে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র আছে। সূত্রটা কি? বেগ কাকে বলে? একক সময়ে কোনো একটা বস্তু যতটা এই কি হচ্ছে সূত্রটা কি বলবো না আসি এই শোনো, একক সময়ে কোনো একটা বস্তু যতটা পথ অতিক্রম করে সেটাকে আমরা কি বলি? তার ভেলোসিটি, বেগ, তাই তো। মনে করে 1 ঘন্টায় মানে একক সময় একটা গাড়ি 60 কিলোমিটার যেতে পারে, তাহলে কি বলবো তার গতিবেগ কত? ঘন্টায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার পার ঘন্টা না ঘন্টায় 60 তাহলে 60 কিলোমিটার গেছে তো। এখন মনে করো তরঙ্গের কথা আছে, তরঙ্গ মনে করো এক সেকেন্ডে, তরঙ্গ 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম, তরঙ্গ 1 সেকেন্ডে যতবার একটা পর্যায়কাল কমপ্লিট করে সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। মানে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতবার কাঁপে, 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতবার কাঁপতে পারে সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। তাহলে আমরা জানি কম্পাঙ্ককে n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে n বার কেঁপেছে। এবার বোঝা যাচ্ছে একবার কাঁপলে তো কিছুটা পথ অতিক্রম করে, একটা কম্পন একবার কাঁপলে কিছুটা পথ অতিক্রম করে, তো যতটা পথ অতিক্রম করে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা। ল্যামডা নামটা লিম সবচেয়ে ভালো তাহলে এবার আচ্ছা এই শোনো, তার মানে বোঝা যাচ্ছে যে যতবার কাঁপলো গুণ একবার কাঁপলে কতটা যায়। তাহলে v সমান সমান সূত্র কি? n ল্যামডা। v সমান সমান সূত্র কি? m ল্যামডা। ভেলোসিটি বেগ মানে হচ্ছে n * ল্যামডা। ওকে, এবার চলে যে শব্দের প্রতিফলন। দেখো ছোটবেলায় একটা হেভি ছবি দিয়েছে 159 টাতে, দেখবো না পেয়েছি যে বন্ধুকে বলতো শোন যে কানের গোড়ায় মতো কুপ যে কানটা খারাপ করবো, আমরা খুব বলি না, আমরা থু বলি আরে ওই দেখো ম্যাম করছে
আচ্ছা এখানে ভূত দেখে তো বলছে আচ্ছা এদের ভয় না। জল উঠে গেছে না না একটু ভালো সত্যি বলছি একটু ভালো কে বলবো না আচ্ছা হয়ে গেছে এরপরে আচ্ছা ডাক্তার বাবু দেখো হেডফোন লাগিয়ে আমাদের মুখের কথা মুখের কথা জানানো হেডফোনের নাম ছাতা স্টেথোস্কোপ তাই না আচ্ছা ভুল করে যদি ওই হেডফোনে একটু গান করে দাও তাহলে ওই লোকের কান খারাপ হয়ে যাবে তাহলে করবো সত্যি বলছি ভুল করে যদি ধরো ভুল করে সত্যি সত্যি যদি আওয়াজটা এমনি শুনে যায় অনেক কান দিয়ে শুনতে পারে কিন্তু যদি ধরো ডাক্তারবাবু মাপতে গেছে আর তুমি ওটা ধরে গান করে দিলে তাহলে ওর কান শেষ আচ্ছা এরপরে আচ্ছা এবারে এই শোনো, ভালো করে শুনো দেওয়ালের ক্ষেত্রে কি আছে? এই কথা বলবো দেওয়ালে একটা হুক লাগিয়ে এই শোনো ভালো করে দেওয়ালে একটা হুক লাগিয়ে যদি আমরা একটা মোটা দড়ি বেঁধে নাড়া দিই তাহলে একটা কথা বলো তো একবার যদি নাড়া দিলে কম্পন ওখানে গিয়ে আর প্রকাশ হবে না। আসবে না আসবে অবশ্যই আসবে আসবে ভালো করে শোনো আমি যে সাউন্ড করছি প্র্যাকটিক্যাল হ্যাঁ অনেক টাইম আরে না না আমি দেখেছি গাড়ি তৈরি করেছি হ্যাঁ করছো না ব্যাপারটা কি হয় তরঙ্গ একবার যাওয়ার পরে আবার ফিরে চলে আসে তাহলে বলো তো সাউন্ড ভালো করে শুনবা একবার যাওয়ার পরে আবার ফিরে আসে এমন একটা উদাহরণ কি হবে কানামাটি কাঁকড় চিতে আচ্ছা পার্বত হ্যাঁ দাঁড়াও ওখানে তো ধরে দাঁড়াও দাও কি অফ করে দেওয়া সেই অফ করে ভালো মজা এই আছে পার্বত্য অঞ্চলে কি হয় দুটো পাহাড়ের মাঝখানে যদি কেউ চিল্লায় আবার আওয়াজটা দু তিনবার শোনা যায় কেন হয় এক পাহাড়ের ধারে আওয়াজটা লাগে সেটা আবার ফিরে আসে এই ঘটনা আমরা কি বলি ঝড়ো বলা পরে এটা বেশি হয়। ওই দাও আচ্ছা এবার কথা বলো তো তাহলে তরঙ্গ এই যে ফিরে আসে আচ্ছা আয়নায় টপ লাইট মারলে কি হয় আলো উপরে গিয়ে আবার প্র্যাকটিক্যাল আমি জানি না 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি না না মুখ ছুঁয়ে মারতে 90 ডিগ্রি গেলে আসে না রেজাল্ট হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি একটা অ্যাঙ্গেলে ফেলা হয় তাহলে আলো সেই অ্যাঙ্গেলেও ডেকে যায় এই ঘটনাকে আমরা নাম কি দিই আলোর প্রতিফলন প্রতিফলন এটা শব্দ প্রতিফলন এটা শব্দের সেম এই শোনো এটা মনে করো আয়না এটা কি আয়না তাহলে উপর থেকে যদি লেজার লাইট দেওয়া হয় তাহলে লেজার লাইট এখানে ঘুরে আবার এদিকে ফিরে চলে যায় আচ্ছা মাঝখানেরটাকে আমরা কি বলি অভিলম্ব বিলম্ব আয় একটা চার অবিলম্ব আচ্ছা এবার শোনো আলো নিয়ে প্র্যাকটিক্যাল করলে দেখতাম যে এইখানে যে কোণ তৈরি হয় যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি তাই তো মানে এটা হচ্ছে আপতন কোণ আপতিত রশ্মি এটা যে রশ্মিটা পৌঁছে থাকে বলে আমরা আপতিত রশ্মি যেটা রিফ্লেক্টর বেরিয়ে চলে যাচ্ছে এটা প্রতিফলিত রশ্মি তাহলে এটা আপতন কোণ এটা প্রতিফলন করে মাঝখানে একটা অভিলম্ব তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হয় সমান হয় আচ্ছা শব্দের ক্ষেত্রে কি হতে এই শোনো কম শব্দের ক্ষেত্রে কি স্ট্রেট আসতো আলোর মতো উত্তর হচ্ছে না শব্দের ক্ষেত্রে এটা কি কাঁপতে কাঁপতে আসতো একইভাবে কাঁপতে কাঁপতে ফিরে যেত তাহলে বোঝা হচ্ছে এই মাঝখানে যে কোণ তৈরি তাহলে প্রথমত যে শব্দ কোনো একটা বস্তুর উপর আপতিত হলো তাহলে আপতিত শব্দ কোনো একটা শব্দ এখানে লেগে অন্যদিকে চলে গেল সেটাকে কি বলবো প্রতিফলিত শব্দ লেখা যায় না মাঝখানেরটাকে সরল লেখা যাবে না তুমি ধরো তরঙ্গ পড়িয়ে বলো সরলরেখা না না দেখ সমুদ্রের নিচে ডুবে যাওয়ার সময় তো কেটে কেটে যখন তো তোমার দিকে আসবে সোনারে পড়ে ক্লাস 4 পড়াশোনা করেছি যে যখন কোনো সরল রেখা দুই ধরনের হয় একটা হচ্ছে সরল রেখা যেটা স্ট্রেট হয় একটা হচ্ছে সাপের মতো হতে পারে এটা হচ্ছে বক্ররেখা বাবা চরম তো তাহলে সরল রেখায় চলে আসলে এর একটা গতি আছে বলে কম্পন আচ্ছা এরপর আচ্ছা এখন ধরো কথা বলো তো মনে করো আমি পাহাড়ি অঞ্চলে ছিলাম আওয়াজটা আবার ফেরত চলে এলো তাহলে সেই আওয়াজটাকে আমরা কি বলবো মানে প্রতিধ্বনি এটাকে আমরা প্রতিধ্বনি একটু সোনার হয়ে গেল তখন লোকের মনে পুড়ে আচ্ছা আলোর প্রতিফলন দুটো সূত্র কার মনে আছে একটা সূত্র বলো
এই আলোর প্রতিফলনের সূত্র কি ছিল? আলোর আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মানকে সমান। আর 2 নাম্বার সূত্র যে এই কি হয়েছে ভাই? থাক বলতে হবে না, চুপ থাকো না। এই শোনো, এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু কি হবে? একই সমতল থাকবে। এই সমতলটা তুমি সেম হবে, আলাদা সমতল না তো। আচ্ছা এরপরে চলে আসো পেজ নাম্বার 160। যারা কাঁদছে গো তাহলে এটা ভালো বুঝতে পারবা। আচ্ছা আমাদের এই আচ্ছা আমাদের মস্তিষ্কে যার বেশি সঙ্গীত ক্ষমতা, শুনো ভালো করে শোনো, আমাদের মস্তিষ্কের ক্ষমতা, আমাদের মস্তিষ্ক যে কোনো ঘটনাকে সেকেন্ডের 10 ভাগের 1 ভাগে দেখতে পারে সর্বোচ্চ, মানে ওর মধ্যে আর কিছু শুনতে পারে না। মানে মনে করো 1/10 সেকেন্ড, মানে কোনো একটা ঘটনা ধরো 10 সেকেন্ডের 1 ভাগে ঘটনা, মানে এতটা কম সময়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেই ঘটনাকে দেখতে বা শুনতে পারবো। কিন্তু যদি এর মিলি পয়েন্টে চলে যায় 0.5/10, মানে 1 সেকেন্ডের 20 ভাগে যদি হয়ে যায়, 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ। আচ্ছা 1 সেকেন্ড মানে আমরা ধরে নিলাম 100 একক মিলি সেকেন্ড। 1 সেকেন্ড যাবো না? তোমাকে একটা কি কথা বলবো বলছে, তাই বলে ঠিক আছে বলবো। ওর মুখ আছে, ও বলবে তুমি চিল্লাচ্ছ। আমি বললাম, ঠিক আছে বলবো। তাই পয়সা করে দিয়েছো? আচ্ছা কথা বলে ভালোবাসো। এই যে বললাম যে 1 সেকেন্ড মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড মানে 100 মিলি সেকেন্ড। বলো তো কোন কোন 100 মিলি সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 100 মিলি সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে, 100 খানা আমকে 10 দিয়ে ভাগ করলে 10টা আম। তাহলে 100 মিলি সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে 10 মিলি সেকেন্ড। তাহলে বলা হচ্ছে যে মানুষের কানের শব্দ শোনার সবথেকে বেশি ক্ষমতা হচ্ছে 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ ঘটে, মানে শব্দ দৈর্ঘ্য হয়, তাহলে কিন্তু আমরা শুনতে পারবো। এর থেকে বেশি স্পিডে হলে আমরা শুনতে পারবো। ধরো আমার সামনে দিয়ে কোনো একটা বস্তু কখনো যে হাত না, এই ঘটনা যদি 10 মিলি সেকেন্ড সময়ের থেকে কম সময় ঘটতো তাহলে আমি কিন্তু দেখতে পারতাম না। তুমি শব্দ শব্দ শুনতে পাবো। আচ্ছা ওর হাত নাড়াটা শব্দ, তুমি তো বলো শব্দটা এরকম হলে আমি দেখতে পেলাম। ও আচ্ছা তাহলে আমি ভুল বলে ফেলি, ঠিক আছে। আচ্ছা এরপরে কিছু তো হাত আচ্ছা এরপরে এবার চলছি রেস। রেস মানে ধরো কোনো একটা জিনিস আমি দেখলাম, কি দেখলাম? যে আদিত্য হাত নাড়ছে। আচ্ছা আমরা যে কোনো, আচ্ছা ভিডিও কি করে তোলে সবাই জানো তো? যে এক গাদা ছবি পরপরকে চালানো হলে সেটা ভিডিও হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে ধরো কোনো একটা জিনিস ঘটলো, এই যে মার্কারটা আমার হাতে পড়লো, ধরলাম। তাহলে এই যে ঘটনার এর রেসটা আমাদের মস্তিষ্কে কতক্ষণ থাকে? উত্তর হচ্ছে 10 মিলি সেকেন্ড, বা আমরা বলবো কি 0.1 সেকেন্ড। 0.1 বলো যদি সাহায্য মনে রাখি তাহলে কোনো অসুবিধা? না না রেস। আচ্ছা শব্দ মনে থাকে তো? ধরো মা তোমার জন্য চিল্লালো, কি বলে চিল্লাই জানো? সেই শব্দের কত সময় রেস থাকবে কানে? তোর হচ্ছে আমার তো সাহায্য থাকে। এই যে আমি বললাম যে পড়াশোনা করতে হবে নাহলে ফেল করবা, এটা কয়েক সেকেন্ডই থাকছে। সেটা কানের মধ্যে থাকবে কত সময়? 0.1 সেকেন্ড। আমি তো এখন বলার আলোতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা তাহলে বলতে হচ্ছে এই যে সময়কাল আমাদের কানের মধ্যে শব্দ থাকছে, এই ঘটনাকে আমরা কি বলবো? সেইখানে আমাদের এই ঘটনাকে আমরা কি বলবো? শ্রুতি নিবন্ধ। বলো তো ইয়াসিন কি বললাম? শুনতে পাওনি? শুনতে পাওনি? শুনতে পেয়েছো? রিঅ্যাকশন তো দেবা, হ্যাঁ না। এই যে শুনতে পেয়েছো? এই শুনতে পেলে এই আওয়াজটা কানের মধ্যে 0.1 মিলি সেকেন্ড থাকে। এই সময়টাকে কি বলা হয়? শ্রুতি নিবন্ধ। কি বলা হয়? শ্রুতি নিবন্ধ। এই জন্যই আমাদের পড়া মুখস্থ হয়।
ঠিক আছে আর এরপরে পিছনে কদিন দেখবে আচ্ছা এই সময়ের মধ্যে আমাদের আচ্ছা এটা কাজ আছে কারণ আছে ব্যাপারটা হচ্ছে আমাদের মস্তিষ্ক এটাকে তো আবার স্টোর করবে এই জন্যই সময়টা তাটা থাকবে আচ্ছা এরপরে বায়ুতে শব্দের বেগে চলে আসে আচ্ছা বায়ুতে শব্দের বেগ হচ্ছে 348 মিটার পার সেকেন্ড এটা টেম্পারেচারের উপর নির্ভর করে কেমন জানো তো যদি টেম্পারেচার কম থাকে বাতাসে কণার সংখ্যা বা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে না কম থাকে ঠান্ডা যদি আবহাওয়া হয় তাহলে বাতাসে জলীয় বাষ্প শীতকালে ধরো আমার হাই রোডের ওখানে গাড়ি যাচ্ছে আমি বাড়ি থেকে ইজিলি শুনতে পাই তার মানে কি শীতকালে সকালবেলা বাতাস যেহেতু ঠান্ডা থাকে বাতাস ঘন থাকে তাই ঘন মাধ্যমে কি সাউন্ড তাড়াতাড়ি আছে কিন্তু এই রাত্রিবেলা ধরো লরি চলে গেল সাউন্ড আমরা পাচ্ছি না কেন কারণ এই সময় গরম বাতাসের ঘনত্ব কি কম বাতাসে জলীয় বাষ্পের ঘনত্ব কম আমরা সবসময় শুনতে পাই তোর কাছে আমরা অল টাইম শুনতে পাবো না কোনো কম্পন অনুভব করে না একটু সারাম করে দাও আচ্ছা এরপরে আমাদের টায়ার ব্লাস্ট হলে টায়ার টুকু ছিটকে আছে ওটা বেশ খতরনাক মানে এটা ধুম করে ভাবে কখন করা শুয়ে আছে গাড়ি ব্রেক করে দুঃখ দিল আচ্ছা এখানে একটা ভালো কথা বলেছে যে মানুষ এই কথা না মানুষ 1 সেকেন্ডে 5টার বেশি পদাংশ শুনতে পারে না ধরো আমি বলছি এরকম ধরো লেখা আছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো না। তাহলে কটা পদাংশ হলো 5টা পাঁচটা হয়ে গেল তাহলে আমি বাড়ি গিয়ে ভাত খাবো যদি একসঙ্গে টুক করে বলে দিই তাহলে টুক করে মানুষ 1 সেকেন্ডের মধ্যে শুনতে পারবে 1 সেকেন্ডের মধ্যে যদি বলি তাও শুনতে পারবে কিন্তু যদি বলি আমি বাড়ি গিয়ে ভাত খাবো না কটা হয়ে গেল তাহলে 6 নম্বর অংশটা তুমি শুনতে পারবে না যদি 1 সেকেন্ডের মধ্যে বলা হয়। বলো তুমি ট্রাই করো আমি 1 সেকেন্ডের মধ্যে বলবো আবার কি গেম খেলবো মনে নেই আচ্ছা এরপরে আচ্ছা এরপরে আচ্ছা এরপরে ও 5টায় বলা ছিল না ও 7টা ছুটি হয়ে যাবে তাহলে আজকে সোনার এই কোন নরনের আগে শেষ করব প্রতিধ্বনির সাহায্যে এই সমুদ্রের জাহাজ দাঁড়িয়ে আছে তারা সমুদ্রের জাহাজ মানে প্রতিধ্বনি আগে পর্যন্ত হ্যাঁ আচ্ছা এখানে বাদুড়ের ছবি গেল কত দূর আচ্ছা বাদুড়ের ছবি পরের পেজে ও বাদুড়া আচ্ছা পড়ে না অনেকগুলো দেখতে পাচ্ছ আর আচ্ছা বাদুর দেখতে পাই চামচিনি দেখতে পাই দাদা কয়টুনি 7.6.2 আচ্ছা শোনো এই হচ্ছে আমাদের ছোট বেলার জাহাজ আর এটা সমুদ্র আমার নামে কি এটা আচ্ছা জাহাজ মানে আমাদের হচ্ছে ওই ওটা পাইপ। আরেকটা design করা বাহ ওটা পাইপ পাইপ ওটা জাহাজ দেখে দেবো বলো এই জাহাজটা আমি পেতে চাই বুঝতে পেরেছিস ঠিক আচ্ছা আছে এবার শোনো। আমি ওয়ালি কোটে বেশি এখন প্রশ্ন হচ্ছে জাহাজের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কিভাবে জিনিস দাও ব্যাপারটা জানি আমি দেখি ব্যাপারটা হচ্ছে এইখানে শোনো জাহাজের সামনে একটা যন্ত্র লাগানো থাকে এবং জাহাজের শেষে আরেকটা যন্ত্র লাগানো ট্রান্সমিটার ডিটেক্টর এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বস্তু বা ইলেকট্রনিক বস্তু কি করে কাজ করে এই কথা ইলেকট্রনিক বস্তু কি করে কাজ করে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে হ্যালো তাড়াতাড়ি পড়াও অল্প হয়ে গেছে তাড়াতাড়ি পড়াও হয়ে যাচ্ছে শোনো প্রথমে হচ্ছে একটা শব্দ করার যন্ত্র থাকে সেটাকে আমরা কি বলি
তো এই জন্য বলে এটার নাম কি ট্রান্সমিটার, তাই তো? ট্রান্সমিটার মানে কি? ট্রান্সমিট করা মানে হচ্ছে ছড়ানো, ট্রান্সমিট করা মানে ছড়ানো। তাহলে ফার্স্টে একটা যে তরঙ্গ সৃষ্টিকারী বা শব্দ সৃষ্টিকারী যন্ত্র থাকে তার নাম হচ্ছে ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র। এই কি করে? সাউন্ড ওয়েভ মানে সাউন্ড ছাড়ে। তা বলছে সাউন্ড যদি ছাড়ে তাহলে সাউন্ড নিচের দিকে যাবে, নিচের দিকে থেকে উপরের দিকে ফিরে চলে আসবে। একটা হয়ে গেল তোমার বলতে তো আগে প্রমাণ শুনো। আচ্ছা এরপর দুই নাম্বার হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাই ঘটবে না আরো কোনো ঘটনা ঘটতে পারে। যদি এখানে সাউন্ড করে তাহলে একটা সাউন্ড এখান থেকে এখানে যেতে পারে, যেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হলো করতে যেতে পারে, কিন্তু প্রশ্নের সব থেকে কাছে সবার ফার্স্টে কোনটা? স্মরণ বরাবর যাবে আর তারপরে এটা যাবে, হয়ে গেল। আচ্ছা নিচে উপরের শব্দ ডিটেক্ট করতে পারবে তেমনই চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা যে প্রেরক যন্ত্র আর এটা হচ্ছে এই বাংলা নাম কি? এর বাংলা নাম কি? রাহুল যন্ত্র। কে? রাহুল যন্ত্র। রাহুল যন্ত্র, রাহুল রিসিভার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি এইখান থেকে এই যন্ত্রটা শব্দ তরঙ্গ সৃষ্টি করে তাহলে এটা সবার প্রথমে চলে যাবে, তাহলে প্রথমে একটা শব্দ যাবে, গেল। দ্বিতীয়ত তলায় ভাষাতে আরেকটা শব্দ যাবে, হয়ে গেল। আচ্ছা তাহলে প্রথমে যে দুটো শব্দের মাঝখানে সময় বাপ রে বাপ, দুটো শব্দের মাঝখানে সময় আমরা বার করতে পারবো। আচ্ছা এইখানে যদি আমরা দাগকে নিতে পারো তো এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে কিনা? 90 ডিগ্রি কোণ মানে এটা ত্রিভুজ হয়ে গেল। 90 ডিগ্রি কোণ সংক্রান্ত ত্রিভুজ, তাহলে এটা কি? লম্ব। এটা অতিভুজ। তাহলে অতিভুজ কতবার গেছে? দুবার, হাফ করে নেবো, তাহলে আমরা টাইম পেয়ে যাবো বা এখানে গভীরতা পেয়ে যাবো। আর ফ্রিকোয়েন্সি তো আমরা জানি যে ঠিক আছে। এই যে টোটাল যন্ত্র তৈরি হলো এই যন্ত্রটার নাম কি হবে? সোনার। যন্ত্রের নাম কি হবে? সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম সাউন্ড এলিভেশন এন্ড রেঞ্জিং। দেখো এস মানে হচ্ছে, আচ্ছা এসও মানে হচ্ছে সাউন্ড, এসও মানে সাউন্ড মানে শব্দ তৈরি করবে। এনএ মানে হচ্ছে নেভিগেশন, এনএ মানে নেভিগেশন। আর আর মানে হচ্ছে রেঞ্জিং। রেঞ্জিং, রেঞ্জিং মানে কতটা দূরত্ব সেটা মাপে। ভালো কথা শোনা দাও। এটা এই বই দামে লেখা আছে এটা তো 153 পেজ থেকে এনে আছে। আলু 161 পাতার শেষ পর্যন্ত লেনো এক বলা দাদা 7.6.2 আগে বুঝা আচ্ছা তাহলে জাহাজ পর্যন্ত। যা কিন্তু বলতে বলো কোশ্চেন নাম্বার এবার বলবো। আজ পর্যন্ত এরোপ্লেন উড়োজাহাজ পরের দিন হবে। হ্যাঁ আগামী ক্লাসে ডাউট সলভ হবে। কোশ্চেন বলো এগুলো লম্বা আছে না? সোনার কি বুঝলেন তো সোনার কি বুঝলেন তো আচ্ছা কোশ্চেন নাম্বার 1 থেকে শব্দ বার করো, কোশ্চেন শব্দ বার করো। কোশ্চেন না স্যার সব তো শেষ। এখন এই কয়েকজনকে দুবার করে মানে জিজ্ঞাসা করে নেব। আজ হচ্ছে তাহলে 43 অবধি করবো। ওখানে সোনার ঘোড়া তাহলে 52 হবে। কে? সোনার ঘোড়া 52 পর্যন্ত। সোনার পরে দিন জিজ্ঞাসা করবো। আচ্ছা 43 প্রতিধ্বনির দুটি ব্যবহারিক প্রয়োগ। বা ব্যাটারি চার্জ চলো 43 পর্যন্ত। আচ্ছা আগামী ক্লাসে ডাউট সলভ হবে। আলু কা চালু একটা আর অঙ্কের তো পরীক্ষা আছেই। ও দা অঙ্ক তো প্র্যাকটিস মানে একটু খেলতে হবে। আচ্ছা কারো যদি অঙ্কে ডাউট থাকে দাঁড়িয়ে যাও। ওলা ওলা এটা দাও আচ্ছা বন্ধু আহা